আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের বইয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে ও ওম্যান ও লাইফ, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। এই কবিতাটি তোমাদের নবম দশম শ্রেণী বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে লেসন 3 সেন্স অফ সেলফ এর মধ্যে আলোচনা করা হয়েছে কবিতাটি। এই কবিতাটি আমরা লাইন বাই লাইন অর্থ সহকারে পড়ব, পাশাপাশি এই কবিতার থেকে আমরা এই কোয়েশ্চেন আনসারগুলো করব। এর পাশাপাশি আমরা এই কবিতার সামারিটিও তৈরি করব এবং আমরা তৈরি করে রেখেছি তোমাদের পড়ার সুবিধার্থে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা এই কবিতাটির বাংলা সামারি তৈরি করেছি, যে কবিতাটি কি বলা হয়েছে বা কবিতাটি কেন লেখা হয়েছে, কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কবিতা পড়ে তৃপ্তি পাবো। তো আমাদের কবিতার নাম হচ্ছে ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। আমরা প্রথম সামারিটা পড়ব, বাংলা সামারি, অর্থাৎ কবিতার মূল ভাব। এরপর আমরা কবিতার অর্থ, প্রত্যেক লাইন বাই লাইন অর্থগুলো পড়ব। তারপর রয়েছে কবিতার ইংরেজি একটা সামারি। তোমরা যদি ক্লাসে লিখতে চাও তাহলে লিখে ক্লাসে উপস্থাপন করতে পারো। এরপর রয়েছে আমাদের কোয়েশ্চেন আনসার। ঠিক আছে, এভাবে আমরা আমাদের আজকে ভিডিওটি তৈরি করেছি। চলো আমরা কথা না বেরিয়ে প্রথমে দেখি ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যানের কবিতার বাংলা সামারিটি আসলে কি, বা তিনি কি বোঝাতে চাচ্ছেন। এই কবিতায় কবি জীবন এবং তার অসন্তুষ্টির অভ্যন্তরীণ প্রশ্নগুলো নিয়ে ভাবনা ব্যক্ত করেছেন। তিনি বারবার নিজেকে এবং সমাজকে প্রশ্ন করেন, কেন জীবন এত বিভ্রান্তিকর, বোকামি ও অবিশ্বাসে পূর্ণ। তিনি দেখেন চারপাশের লড়াই, অন্ধকারে থাকা মানুষ এবং অকেজ সময়ের মধ্যে কি ভালো হতে পারে। তবে শেষের অংশে কবি উত্তর দেন যে জীবন এখনো বিদ্যমান, পরিচয় রয়েছে এবং শক্তিশালী নাটকটি চলছে, যেখানে প্রত্যেক মানুষই তার অংশ বজায় রাখতে পারে। তো এই হচ্ছে কবিতার মূল ভাব, অর্থাৎ কবিতার নাম দেখে বোঝা যাচ্ছে এখানে ও মি ও লাইফ, অর্থাৎ আমি নিজেকে এবং আমার জীবনটা কি হলো। এখানে দুই জায়গাতে দেখো, এখানে এক্সক্লেমেশন মার্ক রয়েছে। এখানে কবি নিজের হতাশাকে ব্যক্ত করেছেন, পাশাপাশি শেষ মুহূর্তে কবি এখানে জীবনের জয়গানও গেয়েছেন। চলো আমরা কথা না বাড়িয়ে কবিতাটি পড়া শুরু করি লাইন বাই লাইন। আমাদের কবিতার নাম হচ্ছে ও মি ও লাইফ। প্রথমে কবি শুরু করেছেন ও মি ও লাইফ অফ দ্য কোয়েশনস অফ দিস রিকারিং, হাই আমি, হাই জীবন, এই বারবার ফিরে আসা প্রশ্নগুলো। অফ দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড, এখানে একটা রয়েছে যার কারণে এখানে উপরে অ্যাপোস্ট্রফি চিহ্ন রয়েছে। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, অর্থাৎ অবিশ্বাসীদের অন্তহীন মিছিলের বোকামিতে পূর্ণ নগরী সমূহ। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, এখানে কি বোঝানো হয়েছে ব্র্যাকেটে লেখা রয়েছে, ফর হো মোর ফুলিশ দেন আই অ্যান্ড হো মোর ফেইথলেস, নিজেকে বারবার দোষারোপ করি কারণ আমার চেয়েও বোকা এবং অবিশ্বাসী কে আছে। অফ আইস অ্যান্ড ভেইনলি ক্রেভ দ্য লাইট, অফ দ্য অবজেক্টস মেইন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, চোখ যা ব্যর্থভাবে আলো খুঁজে তুচ্ছ বস্তুগুলোর এবং পুনর্বার শুরু হওয়া সংগ্রামের। অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল, অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, সব কিছুর তুচ্ছ ফলাফল এবং আমার চারপাশে দেখা ক্লান্তিকর ও নীচ মনোভাবের জনতার, অর্থাৎ কবির আশেপাশে যারা রয়েছে সবাই মোটামুটি নীচ স্বভাবের এবং এর মধ্যে কোনো তৃপ্তি নেই, জীবনের মধ্যে কোনো অর্থবহ তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বলা হয়েছে অফ দ্য এম্পটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মে ইন্টারটুয়েন্ট, অর্থাৎ অন্যদের শূন্য এবং অকেজ বছরগুলো আর তাদের সঙ্গে আমার জড়িয়ে থাকা, তিনি এই মোহ থেকে, এই অভিমান থেকে বের হতে পারছেন না। এরপর বলেছেন তিনি দ্য কোয়েশ্চন অন মি, দ্য কোয়েশ্চন ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড এমিড দিস ও মি ও লাইফ, এই প্রশ্ন হায় আমি, এত দুঃখময় বারবার ফিরে আসে, এসবের মধ্যে কি ভালো, হায় আমি, হায় জীবন। এরপর তিনিই তার প্রশ্নের আনসার দিচ্ছেন, উত্তর, এটা কিন্তু কবিতার একটি অংশ, আনসার উত্তর। দ্যাট ইউ আর হেয়ার, তুমি এখানে আছো। দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, অর্থাৎ জীবন আছে এবং পরিচয় আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, যে শক্তিশালী নাটক চলছে এবং তুমিও এতে একটি পংক্তি বা লাইন, ভার্স অর্থাৎ লাইন যুক্ত করতে পারবে। অর্থাৎ কবি এত এত বিষাদের মাঝে কবি বলছেন জীবন যেহেতু রয়েছে এবং আমার একটা পরিচয় রয়েছে, সো আমি এখান থেকে একটি কবিতা লিখতে পারবো এবং আমি এখান থেকেই আমি জীবনের জয়গান গেয়ে যেতে পারবো, বা জীবনের অর্থবহ আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, এখানে মূলত কবি নিজের জীবনটাকে অর্থবহ মনে করছেন কারণ চারপাশের পরিবেশের জন্য, কিন্তু পরবর্তীতে তিনি ভাবছেন যে না,
চারপাশের পরিবেশ যত অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, আমি এর মধ্যেই জীবনের অর্থ খুঁজে বের করব এবং কমপক্ষে একটা কবিতা লাইন হলে আমি লিখতে পারবো, অবদান রাখতে পারবো। ঠিক আছে, চলে এসে আমরা একটু সামারিটা পড়ি, দেখি এই কবিতা দ্বারা কবি কী বুঝিয়েছেন। আমরা একটু শর্ট একটা সামারি পড়ে ফেলি। ইন দিস পোয়েম দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য স্ট্রাগলস অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ লাইফ। এই কবিতায় মূলত কবি তার হতাশা এবং তার সংগ্রামগুলোকেই প্রতিফলন ঘটিয়েছেন। কোয়েশ্চেনিং দ্য মিনিং অ্যান্ড পারপাস অ্যামিস্ট রিকারিং ডাউটস অ্যান্ড ফুলিশনেস অ্যান্ড ফেইথলেসনেস ইন সোসাইটি। তার সমাজের প্রতি যে অবিশ্বাস, তার বোকামি, তার সন্দেহ, এই বিষয়গুলি কবি এখানে বারবার তুলে ধরেছেন। The speaker contemplates the emptiness of existence and the seeming futility of their efforts. However, in the final lines, the poem offers hope. সবশেষে এখানে আশার কথা বলা হয়েছে। Asserting that life exists, বলা হয়েছে জীবন আছে, এখনো বেঁচে আছি। Identity is real, আমার নিজের যে চিহ্নিত বা নিজের যে পরিচয়, এটাই হচ্ছে মূল বিষয়। অ্যান্ড দ্য পাওয়ারফুল প্লে অফ লাইফ কন্টিনিউস, এবং জীবনের সে জয়গান কন্টিনিউ, এটা চলমান একটি প্রসেস। উইথ ইচ ইন্ডিভিজুয়াল এইবল টু কন্ট্রিবিউট দেয়ার ওন ভার্স টু ইট। প্রত্যেকেই তার নিজের অবস্থান থেকে সমাজের জন্য অবদান রেখে যেতে পারবে বা লাইন রচনা করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সামারি। এবার আসো আমরা কোয়েশ্চেন আনসারগুলো একটু পড়ি। তোমাদের বই দেওয়া কোয়েশ্চেনগুলো রয়েছে। এক নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। আমরা এখানে লং লিখেছি, তুমি ইচ্ছা করলে আর একটু ছোটো লিখতে পারো। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য কন্টেম্পলেশন অফ লাইফস স্ট্রাগল, ডাউট অ্যান্ড ফ্রাস্ট্রেশন। ঘুরে ফিরে একই কথা। এখানে মেইন থিমটা বা মূল কথাটা হচ্ছে জীবনের যে সংগ্রাম, দুঃখ, কষ্ট, হতাশা, বেদনা, এই বিষয়গুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। কন্ট্রাস্টেড উইথ দ্য রিয়েলাইজেশন দ্যাট লাইফ কন্টিনিউস। কিন্তু এটা বুঝতে হবে যে জীবন কিন্তু চলমান প্রক্রিয়া, এটা থামানো যাবে না, এটা থেমে থাকার নয়। অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়ালস ক্যান কন্ট্রিবিউট মিনিংফুলি টু ইট, এবং প্রত্যেকেই তার নিজ অবস্থান থেকে অবদান রাখতে পারবে। ইট হাইলাইটস দ্য টেনশন বিটুইন ডেসপেয়ার অ্যান্ড হোপ। এটা হতাশা এবং আশার মধ্যেই চলমান। ঠিক আছে, এরপর 2 নম্বরে বলা হয়েছে হোয়াট রিকারিং কোয়েশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন। কোন প্রশ্নটা কবি বারবার বলে যাচ্ছেন, কোন প্রশ্ন তিনি বারবার করছেন। দ্য পোয়েট রিপিটেডলি কোয়েশ্চনস the meaning and value of life, the foolishness and faithlessness in society। সমাজের প্রতি যে হতাশা এবং যে বোকামি, বিশ্বাসহীনতা, এই বিষয়টাকে তিনি বারবার বলছেন। দ্য এমটিনেস অফ এক্সিস্টেন্স, তার নিজের অস্তিত্বের যে শূন্যতা। অ্যান্ড হোয়াট গুড ক্যান কাম ফ্রম দিজ স্ট্রাগলস অ্যান্ড আনসার্টেনস, এবং এই ধরনের অনিশ্চয়তা থেকে কী ধরনের সংগ্রাম আসতে পারে, বিষয়গুলো তিনি বারবার উল্লেখ করছেন। রিকারিং কোয়েশ্চেন। 3 নম্বরে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স। এই মনে করো যে অব্যর্থহীন, ব্যবহারহীন যে বছর, এখানে এই শব্দ দ্বারা কবি কী বুঝিয়েছেন এই ওয়ার্ড দুটি দ্বারা। বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট রিফার্স টু দ্য টাইম স্পেন্ট ইন এমটিনেস। কবি মূলত এই যে মূল্যহীন বছরগুলো, এটা দ্বারা বোঝানো হয়েছে তার যে সময়গুলো অকাজে কেটেছে, কোনো ধরনের কাজ করতে পারেনি, শূন্যতা ছিল, ওগুলো কি বুঝিয়েছেন। উইথাউট purpose or meaningful achievement, reflecting on the wasted moments of life। জীবনের যে সময়গুলো নষ্ট হয়েছে ওগুলোই মূলত ইউজলেস ইয়ার্স দ্বারা কবি বুঝিয়েছেন। 4 নম্বরে বলা হয়েছে ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার। বয়স কি একটি মানুষের ব্যক্তিত্বের চিহ্ন বহন করে। হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ। শেষ বয়সের বিষয়ে আমাদের মনোভাব কি বা এটা কি প্রতিফলন করে। Age can be an identity markers, এটা হতে পারে মার্কার্স, as it often influences how people are perceived and treated in society। সমাজে মানুষ কিভাবে তাকে ট্রিট করা হচ্ছে সেটাও কিন্তু আইডেন্টিটি মার্কারের উপরে ডিপেন্ড করে। The attributes of old age typically include physical changes such as reduced strength and stamina, অর্থাৎ মানব শরীরে যে শক্তি কমে যায়, এটাই মূলত ফিজিক্যাল স্ট্যামিনা যে কমে যাচ্ছে, এটা কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়। এই কথাটা বলা হয়েছে কমে যায়, রিডিউস। যাক, এরপর 5 নম্বরে বলা হয়েছে হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিন। দুটো ওয়ার্ড আছে এখানে, সর্ডিড এবং প্লডিং বলতে কি বোঝায়। সর্ডিড মিনস মোরালি ডার্টি অর করাপ্ট। সর্ডিড বলতে বুঝিয়েছে করাপ্ট মানে হচ্ছে দুর্নীতি, অ্যান্ড ডার্টি এবং ময়লা, নোংরা। অফটেন ডেসক্রাইবিং সামথিং আনপ্লিজেন্ট অ্যান্ড আনএথিক্যাল। খারাপ কোনো কিছু এবং মূল্যহীন যেটাকে বলা হয় নৈতিক, অনৈতিক যেটাকে বলে আনএথিক্যাল, অনৈতিক বিষয়গুলোকে বোঝায়। আর প্লডিং বলতে বোঝায় মুভিং স্লোলি,
আস্তে আস্তে চলা, অ্যান্ড ল্যাবোরিয়াসলি, অফটেন ইন আ টায়ারসাম or uninspired manner। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড দ্বারা কি বুঝিয়েছে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত লিখেছি। আচ্ছা, এরপর 6th কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার। কবি এখানে কোন ধরনের বিশ্বাসকে উল্লেখ করেছেন, কোন টাইপের বিশ্বাস? দ্য পোয়েট মেনশনস এ লক অফ ফেইথ রেফারিং টু দ্য অ্যাবসেন্স অফ ট্রাস্ট, বিলিফ অর মিনিংফুল কনভিকশন ইন ওয়ানসেলফ অ্যান্ড আদার্স। এখানে কবি মূলত বিশ্বাস, তারপর বিশ্বস্ততা, তারপর মিনিংফুল কনভিকশন, এই বিষয়গুলোকে মূলত কবি বুঝিয়েছেন। হাইলাইটিং দ্য পারভেসিভ ডাউট অ্যান্ড ফেইথলেসনেস ইন সোসাইটি। ঘুরে ফিরে এক কথা, সমাজের প্রতি যে অবিশ্বাস তৈরি হয়েছে বিষয়টাকে বুঝিয়েছেন। এরপর ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন লাস্ট লাইন। লাস্ট লাইনে এই ধরনের কোনো ভার্স আছে কিনা? ইয়েস, কন্ট্রিবিউট এ ভার্স সিম্বলিক্যালি means playing a unique role or making a meaningful contribution to the ongoing story of life। জীবনে যে ঘটনা চলমান এই বিষয়টাকে মূলত কন্ট্রিবিউটিং ভার্স দ্বারা বোঝানো হয়েছে। সিম্বলিক্যালি এটাই বোঝায়, এমফাসাইজিং ইন্ডিভিজুয়াল পারপাস অ্যান্ড ক্রিয়েটিভিটি। আচ্ছা, এরপর লাস্ট কোয়েশ্চনে বলা হয়েছে হাউ ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং। তুমি এই কবিতার লাস্টে যা আনসার দেওয়া হয়েছে তুমি এই বিষয়ে কি মনে করো, বা তুমি কিভাবে কনভিন্স, নিজেকে আত্মবিশ্বাসী মনে করছো, তুমি কি কনভিন্স? ইয়েস, আমি বলতে পারি ইয়েস, লাস্টের দুটো লাইন আনসারটা খুবই কনভিন্সিং আনসার ছিল। ইয়েস, দ্য আনসার সেকশন ইজ কনভিন্সিং এজ ইট শিফটস দ্য ফোকাস ফ্রম ডেসপেয়ার টু হোপ, এমফাসাইজিং লাইফ এক্সিস্টেন্স, ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড দ্য অপরচুনিটি টু মেক এ মিনিংফুল কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড। শেষের দুই লাইন দ্বারা যেটা অ্যান্সার দেওয়া হয়েছে সেটা মূলত খুবই কনভিন্সিং আনসার ছিল, কারণ এর দ্বারা শেষ মুহূর্তে অপরচুনিটি, বিশ্বস্ততা এবং সুযোগ সুবিধা, মিনিংফুল ওয়ার্ডের প্রতি যে কন্ট্রিবিউশন, এই বিষয়গুলোকেই দিক নির্দেশিত করে, যার কারণে বলতে পারি আমরা লাস্টের যে আনসার ছিল সেটা অবশ্যই কনভিন্সিং আনসার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমাদের কিছুটা হলেও উপকার এসেছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।